উজ্জ্বল স্যার কেমন আছেন আপনি? জি স্যার ভালো। এই ওনাকে ওনাকে চা দেবেন, আমাকে চা দেবেন। চা খাবেন তো? আপনি একসাথে চা খাই। জি স্যার। স্যারও চা খাবেন, আমিও খাবো, আপনি খাবেন তো ইনশাল্লাহ? সিগারেট খান, অসুবিধা নেই। জি স্যার। আচ্ছা, তো আপনার নাম ঠিকানা একটু একটু পরিচয় একটু বলবেন খুলে? আমি মোহাম্মদ খায়রুল হাসান উজ্জ্বল, জি। পিতা অ্যাডভোকেট হাবিবুর রহমান। দেশের ঠিকানা হচ্ছে বান্দুটিয়া মানিকগঞ্জ, আর ঢাকার বর্তমান স্থায়ী ঠিকানা হচ্ছে 40 নম্বর ঠাকুরদাস লেন, লক্ষ্মীবাজার, ঢাকা। আচ্ছা আচ্ছা, আপনার বসুন্ধরা যে মালিক শাহ আলম সাহেব, জি। ওনার সঙ্গে আপনার সম্পর্ক একটু কাইন্ডলি বলবেন? আমার সম্পর্ক হচ্ছে আমার চাচাতো বোনের হাজবেন্ড। আপনার চাচাতো বোনের জামাই। আচ্ছা আচ্ছা। তা ওনার সঙ্গে আপনার যেহেতু আত্মীয়তা পরিচয়, সেই হিসেবে কি আপনার কি বসুন্ধরা গ্রুপে কোনো চাকরি টাকরি ছিল বা ব্যবসায় কোনো সম্পর্ক ছিল? জি স্যার, আমি 2000 সনে আমার বোন যে চাতলাপা, তার সঙ্গে আমার কথা হয় এবং চাতলাপাকে আমার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট করার পরে চাতলাপা আমাকে একটা বসুন্ধরা স্টিল কমপ্লেক্সে চাকরি দেয়। এবং আমার যে রনু ভাইয়া তখন ছিল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর, সেই রনু ভাইয়া আমাকে ওখানে পেইড ডাইরেক্টর হিসাবে ডিজিগনেশন দিয়ে আমাকে ওখানে বসায়, সেলস অ্যান্ড মার্কেটিং অফিস। আচ্ছা, তবে সিগারেট খান, অসুবিধা নেই, সিগারেট খান। আচ্ছা, এখন আপনার ওই এখানে চাপ্তকাপা আর রনু ভাই দুজনের সম্পর্কটা কি আমি ঠিক বুঝতে পারলাম? ভাই বোন। না, আপনার সঙ্গে সম্পর্কটা কি? আমার আপন চাচাতো ভাই বোন। ও, তার মানে হচ্ছে চাতক, ওনার হাজবেন্ড হচ্ছে বেগম চাতক স্যার। ও আচ্ছা, ওই আফরোজা বেগম চাতক, ওনার হাজবেন্ড হচ্ছে শাহ আলম সাহেব। জি। আর আপনার আর রুনু সাহেবের সঙ্গে চাতকের সম্পর্কটা কি? আপন ভাই বোন। আপন ভাই বোন। জি। ও, তার মানে রুনু সাহেব হচ্ছে শাহ আলম সাহেবের শালা। আপন শালা। আচ্ছা আচ্ছা। আমি হচ্ছি সেকেন্ড শালা, চাচতো। আপনি তাহলে কোথায় পরিচালক হিসেবে জয়েন করলেন বললেন? জি স্যার। ডাইরেক্টর হিসেবে কোথায় জয়েন করলেন? বসুন্ধরা স্টিল কমপ্লেক্স লিমিটেড। কত সালে? 2000 সনে স্যার। কত বছর ছিলেন সেখানে? সেখানে স্যার আমি এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে তারপরে থেকে আমার চাকরি নিয়ে আমি অ্যারেস্ট হওয়ার পর থেকে। কি ধরনের অ্যাক্সিডেন্ট? ওই যে আমি অ্যারেস্ট হওয়ার পরে স্যার। আপনি অ্যারেস্ট হয়েছিলেন কবে? আমি স্যার অ্যারেস্ট হয়েছিলাম 2006 সেপ্টেম্বরের 11 তারিখে। ও, কি জন্য অ্যারেস্ট হয়েছিলেন? ওই যে আপনার ইয়ের ব্যাপারে, ওই যে আমাদের টেলিকমিউনিকেশনের ডাইরেক্টর জি। সাব্বির হত্যা মামলার ব্যাপারে। ও যে পেপারে আসছিল বিশাল সাব্বির হত্যা মামলা। জি জি স্যার। আচ্ছা আচ্ছা, ওই বিষয়ে আপনি অ্যারেস্ট হয়েছিলেন? জি স্যার। এটা খুলে বলবেন কি জন্য অ্যারেস্ট হয়েছিলেন এবং কারণটা কি, ঘটনা খুলে বলবেন একটু আমাদেরকে? স্যার আমি বড় স্যারকে এগুলি সব লিখে দিয়েছি স্যার এবং আপনাদেরকে বলেছি স্যার। জি, আর একটু বলেন, আরেক বড় সাহেব আছেন, উনি একটু শুনুন। স্যার এই ঘটনাটা হচ্ছে আমরা চেয়ারম্যান হাউসে 4 তারিখ জুলাইয়ের 4 তারিখে আমরা একসঙ্গে ড্রিঙ্ক করি। কত সালের? 2006। আচ্ছা আচ্ছা, কে কে? আমি, সানভীর, প্রিন্স, মানিক আর সাব্বির। এদের পরিচয়গুলো বলবেন, কার কি স্যার পরিচয়? মানিক হচ্ছে সানভীরের আপনার পিএস। জি। অ্যাসিস্ট্যান্ট পিএস। আর সাব্বির হচ্ছে টেলিকমিউনিকেশনের পরিচালক ছিল। আর প্রিন্স হচ্ছে বসুন্ধরা কনভেনশন সেন্টারের ডিজিএম। আচ্ছা। তো আমরা সানভীর কে? সানভীর হচ্ছে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, উনি তো মনে হয় সাব্বির হত্যা মামলার আসামি মনে হয়। জি স্যার। তার মেইন আসামি কে? স্যার মেয়ের আসামি তো স্যার তাকেই সাব্যস্ত করে। আচ্ছা, তারপরে কি হলো বলেন তো একটু। তারপর সেই ঘটনায় আমরা ড্রিঙ্ক অবস্থায় যার যার 1 ঘন্টা ওখানে থাকি। থাকার পর কোথায় ছিলেন? গুলশানের চেয়ারম্যান সাহেবের বাসায়, আচ্ছা সাহেবের বাসায়। হ্যাঁ হ্যাঁ, বলেন। তো ওখানে আমরা স্যার ড্রিঙ্ক শেষ করি, 1 ঘন্টার মধ্যে ড্রিঙ্ক শেষ করে, যেহেতু সাব্বিরের গাড়ি ছিল না, তো আমরা সবাই বিদায় নিয়ে প্রিন্স আর মানিক একসঙ্গে ওরা গাড়ি নিয়ে চলে যায়। বিদায় নিয়ে, এবং আমি সাব্বিরকে ওর বোনের বাসায় লিফট দিই। বিদায় নিয়ে লিফট দিয়ে ঠিক যে আমি ওয়ান্ডারল্যান্ডের সামনে আসি, ঠিক তখন আমাকে ফোন করে সানি, আসো আমরা ওয়ার্ল্ড কাপ খেলাও দেখি, ড্রিঙ্ক করি, আমাদের ফুটি করি, আসো। তো ইন দ্য মিন টাইম আমি গাড়ি ব্যাক করে তার বাসায় আসি।
আসার পরে দেখি সে গাড়ি নিয়ে বের হতে থাকে। ওই সময় তাকে ফলো করতে করতে আমরা সাব্বিরের বাসা যাই এবং সাব্বিরকে ও ফোন করার পরে আমরা সাব্বিরকে তার বোনের বাসা থেকে উঠায় একটা গুলশান রেস্ট হাউসে যাই। রেস্ট হাউসে যেয়ে দুটা মেয়ে নিয়ে। কি ধরনের মেয়ে? স্যার এরা স্যার প্রস্টিটিউট, কলগার। গুলশান কোত্থেকে দিলেন? গুলশান স্যার 2 নম্বর। নাম খেয়াল আছে নাকি মেয়েদের? না স্যার, একজন নাম আমার মনে আছে রাত্রি না? আচ্ছা, তারপরে স্যার ওখান থেকে আমরা গুলশান 1 নম্বরে একটা বারে যাই। ওখান থেকে আমরা বিয়ার কিনে আমরা স্যার ওখান থেকে ড্রিম অ্যাপার্টমেন্টে আসি। বলে যান। আমরা ড্রিম অ্যাপার্টমেন্টে আসি। ওখানে আসার পরে আমরা এক পর্যায়ে মিউজিক শুনি, টিভি দেখি। ড্রিম অ্যাপার্টমেন্টটা কোথায়? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ ফর দ্য টি। ড্রিম অ্যাপার্টমেন্টটা স্যার হচ্ছে শিকদার মেডিকেল গুলশানে। হ্যাঁ, তার ঠিক একটু আগে। আচ্ছা। তারপর স্যার ওখানে যাওয়ার পরে আমরা লিফট দিয়ে 5 জন, সানবীর, আমি, সাব্বির আর মেয়ে দুটা লিফটে ওর ফ্লোরে চলে যাই। ওর ফ্লোরে যাওয়ার পরে আমরা ওখানে মিউজিক শুনি, টিভি দেখি, তারপর গান শুনি। তো ইন দ্য মিন টাইম আমরা সবাই ওখান থেকে টিভি দেখার রুমে আসি। একটু ইন্টারফেয়ার করি। জি স্যার। ওই ফ্লোরটা অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা কার? ওই ফ্ল্যাটটা স্যার শুনছি আমি শালম সাহেবের। আর কেউ থাকতো ফ্ল্যাটে? কে থাকতো ফ্ল্যাটে? ওর ওয়াইফ থাকতো শুধু। কার ওয়াইফ? যখন সানবীরের ওয়াইফ ওই দিন ছিল না। ওর ওয়াইফ বুলগেরিয়ান লেডি। তো ইংল্যান্ডে পড়াশোনা করতে আসার পরে ওর সঙ্গে অ্যাফেয়ার হয় এবং অ্যাফেয়ারের সুবাদে বাবা মার অবাধ্য হয়ে সে ওই মেয়েটাকে বিয়ে করার পরে আমার বোন চাচা বাবা ওকে খুব একটা অ্যাকসেপ্ট করে না। তো মাঝে মধ্যে সে বছরে 2বার বা 3বার আসতো, ঢাকায় আসতো। আসার পরে তারা ওই ফ্ল্যাটেই থাকতো। বুঝতে পেরেছি। ওই মুহূর্তে ওই ফ্ল্যাটে কেউ ছিল না? না, শুধু আপনার কয়েকজন বন্ধু বান্ধব? হ্যাঁ জি স্যার। আর ওই মেয়ে দুইটা? আচ্ছা, গুড। তারপরে বলেন তো। তারপরে স্যার আমরা 5 জনই এই টিভি রুমে আসি। টিভি রুমে চলে এসে কথা বলতে থাকি। এক সময় সানবীর আর সাব্বির মেয়ে দুটাকে নিয়ে পাশের রুমে চলে যায়। ওর ফ্ল্যাটের সাইডের রুমে দুজনের দুই পাশে রুমের মধ্যে দুই মেয়েকে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে তারা সম্ভবত সেক্স করার ঠিক 8 থেকে 10 মিনিট। সানবীর মোটা মানুষ থেকে বেশিক্ষণ টাইমিং নাই ওর। ও এসে ও সেক্স করে এসে বসে এবং তখন আমি টিভি দেখতে থাকি এই রুমে, টিভি দেখার রুমে। এবং ওই সময় সানবীর আর আমি কথা বলতে থাকি এবং টিভি দেখি। তার ঠিক 7-8 মিনিট এরকম হবে টাইমে সাব্বির চলে আসে। হ্যাঁ, বলেন। সাব্বির চলে আসে এবং সাব্বিরের সাথে মেয়ে আসে। ওই মেয়েটা বাথরুমে চলে যায়, সাইডের বাথরুমে, টিভি দেখার বাথরুমে। ইন দ্য মিন টাইম স্যার ওদের সঙ্গে আমি টিভি দেখি এবং কথাবার্তার এক সময় একটা ফোন আসে। ফোন আসার পরে সাব্বির ফোনটাকে কেটে দিয়ে বলে পরে ফোন করো। তো সাব্বির হঠাৎ করে একটু রাগান্বিত দৃষ্টিতে তাকায় এবং ওর সঙ্গে কথার পরিপ্রেক্ষিতে বলে, তোমাকে আমি লন্ডনে নিয়ে গেছি, ওখানে আমার শেয়ারে অনেক টাকা লস করছে, আমার পার্সোনাল গাড়ি ছিল, সেই গাড়িটাও তোমাকে দিচ্ছি, সেই গাড়িটাও তুমি ক্র্যাশ করছো। সিগারেট খান একটা, আপনার নিশ্চয়ই চা খেয়ে সিগারেট খেতে ইচ্ছা করছে। জি স্যার, থ্যাংক ইউ। আমি নিজে স্মোকার তো, এই জন্য আমি বুঝি। থ্যাংক ইউ স্যার। Many thanks sir. জি, থ্যাংক ইউ। আমার লন্ডনের শেয়ার লন্ডনে তোমাকে নিয়ে গেলাম, ওখানে শেয়ার মার্কেটে লস করলে, এখানে তোমাকে একটা দামি গাড়ি দিলাম, গাড়িটা তুমি ক্র্যাশ করলে, আর কি শাইনা নামে একটা মেয়ে, ওর সঙ্গে তোমার একটা অ্যাফেয়ার, এরকম সম্পর্ক। তখন আমি তাকে বলি, তুমি যারটা খাও যারটা পড়ো, তার সঙ্গে এরকম এগিরি কি আচরণ তোমার? ইন দ্য মিন টাইম সানবীর দ্বারা বলে, গেট আউট ফ্রম মাই হেয়ার। আচ্ছা, একটু ইন্টারফেয়ার করি। জি স্যার। ওই যে শারমিন না কি নাম একটা মেয়ে বললেন না, অ্যাকচুয়ালি ওই মেয়ে প্রসঙ্গ আসলো কেন? এই মেয়ের সম্পর্কে কি সাব্বির আর সানবীরের মধ্যে কোনো
ইয়া ছিল, মানে মনোমালিন্য ছিল মেয়ের বিষয়ে? না আমি স্যার দেখিনি, কিন্তু আমি সেদিন দেখলাম যেটা। আমি বলতে চাচ্ছি যে এই মেয়েটা কি, মানে মেয়েকে নিয়ে কি সানভীর আর সাব্বিরের মধ্যে হ্যাঁ কোনো ধরনের ইয়া মানে প্রেম প্রীতি বা টান অথবা অন্য কোনো? স্যার আমি তো ওর স্যার সম্পর্কে মামা, আর আমার ব্যাপারে ওদের একটা ধারণা ছিল যে উজ্জ্বলের সামনে যদি যা কিছুই আমরা করি এমনি নিজেরা প্রস্টিটিউট নিয়ে বা নিজেরা ড্রিঙ্ক অবস্থায়, কিন্তু ওই মেয়ে ঘটিত ব্যাপারটায় ওই পার্সোনাল ওই ব্যাপারটাতে আমার ইন্টারফেয়ার করতে চাইতো না, কারণ আমি কোনো কিছু হলেই চাতক আপাকে জিনিসটা ইনফর্ম করতাম, যার জন্য আমার উপর একটু মন মালিন্য ছিল যে ওর সামনে কিছু এই পার্সোনাল ব্যাপারটা না বলা। যাই হোক এই কথার পরিপ্রেক্ষিতে সে বলে ওঠে যে তারপর শাহিনার সাথে তোমার এরকম বাজে সম্পর্ক। ওই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি যারটা খাও যারটা পড়ো তার সঙ্গে তোমার এরকম সম্পর্ক, কিন্তু তো ঠিক না। এক কথায় সানভীর উত্তেজিত হয়ে উঠে, উঠার পরে গেট আউট ফ্রম মাই হ্যান্ড, নতুবা আমি দারোয়ান থেকে তোমার ঘাট ধরে বের করে দেবো, এই কথা বলার পরে সে দাঁড়ায় ওঠে। কে সে কে? সাব্বির। আচ্ছা আপনি বসেন বসেন। সাব্বির দাঁড়ায় ওঠে, উঠানোর পর মানে কি এরকম একটা ভাবে সে দাঁড়ায় ওঠার পরে তারে ধাক্কা মারে। কে কাকে ধাক্কা মারে? সানভীর সাব্বিরকে ধাক্কা মারে। আচ্ছা মানে রিঅ্যাক্ট করাতে? জি স্যার, মানে সাব্বির রিঅ্যাক্ট করাতে? জি রিঅ্যাক্ট করাতে ও সানভীর ওরে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে যখন সে ভয় করে পড়ার পরে ওকে মাদার চোদ বলে গালি দেয়। কে কে কাকে গালি দেয়? সানভীরের সাব্বির মাদার চোদ বলে গালি দেয়। গালি দেওয়ার সময় টেবিলে রাখা বোতল দিয়ে তার মাথার মধ্যে সে আঘাত করে। কে কাকে আঘাত করে? সানভীর সাব্বিরকে আঘাত করে। আচ্ছা মদের বোতল দিয়ে? জি স্যার। তো রাগের মাথায়, তাই না? জি, তারপরে আঘাতে যখন সাউন্ড হয়, মা বলে চিৎকার দেয়, তখন বাথরুম থেকে একটা মেয়ে চলে আসে। ওই দুইটা মেয়ে একটা মেয়ে? একটা মেয়ে চলে আসে। আসার পরে মা বলে চিৎকার দেয় কে? সাব্বির। আচ্ছা পড়ে যে? হ্যাঁ পড়ে যে আঘাত খাওয়ার পরে সে পড়ে যে। আঘাতটা দিয়েছিল কোথায়? স্যার এই ব্যাক সাইডে, মানে মাথার ব্যাক সাইডে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তা আপনার ওই মদের বোতল কি ভেঙে গিয়েছিল? জি না স্যার। কত মদের বোতলের সাইজ কেমন ছিল? এতটুকু স্যার। আনুমানিক কত ইঞ্চি লম্বা হবে? আনুমানিক স্যার 7-8 ইঞ্চি এতটুকু স্যার। আর তখন সামনে কে কে ছিল? আমি, সানভীর আর সাব্বির। আর অন্য ফ্রেন্ডরা তো ছিল না? না আমাদের সঙ্গে একটা ছিল। ওই মুহূর্তে মেয়ে দুটো কই ছিল? মেয়েটা একটা ছিল ওই রুমে, যে রুমে সানভীর ওকে ডেকে আসছে। হ্যাঁ। আর আরেকটা মেয়ে ছিল বাথরুমে। তো বাথরুমের থেকে যখন মেয়েটা চলে আসে, তখন সানভীর মদের বোতলটা দিয়ে আঘাত করার পরে যখন ওই মেয়েটাকে দেখে মদের বোতল সে রাখার পরে চলো ওইদিকে নিয়ে ওর সাইডের রুমে নিয়ে রেখে আসে। জি আপনি বসেন বসেন। জি মানে ওই সানভীর তখন ওই মেয়েটাকে নিয়ে সাইড রুমে রেখে আসে? জি। মানে মেয়ে দুটো ওই মেয়েটা তো নিশ্চয়ই দেব আঘাত করার সময় দেখছে? না স্যার। আবার আঘাত করার পর মুহূর্তটা দেখছে? হ্যাঁ সে মাত্র গেট খুলছে, আর ওই সময় সে মাথায় হাত দিয়ে মা করে এভাবে করে থাকে। আচ্ছা আচ্ছা, তারপরে স্যার সানভীর ওই মেয়েটাকে ওইদিকে নিয়ে যায়। তখন ওইদিকে মানে কোন দিকে? ওই আরেক রুমে যে মেয়ে ছিল, আচ্ছা ওইদিকে ওই সাইডে নিয়ে যায়। চলো ওইদিকে নিয়ে যাওয়ার পরে ওর সঙ্গে সঙ্গে আমি যখন চিল্লান দিয়ে উঠি, মা আল্লাহ তুমি এটা কি করলা সানভীর। ইন দ্য মিন টাইম সে দেখি নিস্তেজ হয়ে যায় আস্তে আস্তে, মানে তার সেন্স হারায় ফেলে। কে? সাব্বির। আচ্ছা ওকে আমি দেখতে পাই সেন্স হারায় ফেলে। তারপরে আমি যখন বলি আল্লাহ এটা তুমি কি করলা, সে সঙ্গে সঙ্গে যে ইন্টারকমে ফোন করে। কে ফোন করে? সানভীর। কাকে? দুই দারোয়ানকে। আচ্ছা বাইরেটা মেয়ে দুটো কই চলে গেল? মেয়ে দুটা সাইডের রুমে। আচ্ছা মানে একটা মেয়ে আংশিক দেখেছে আর বাকি মেয়েটা দেখে নাই, তাই না? সম্ভবত স্যার। আচ্ছা তারপরে স্যার ইন্টারকমে যে ফোন করার পরে তারা 2 মিনিট কি 3 মিনিটের মধ্যে সব চলে আসে। কারা? সিকিউরিটি গার্ড দুইটা। আচ্ছা গুড, তারপরে? সিকিউরিটি গার্ড দুইটা যখন চলে আসার পরে সে তাকে নিচে দেখতে পায়, দেখলো এই ধরে তাকে নিচে নিয়ে যাও, আমরা আসতেছি। স্যার সাব্বির কে? হ্যাঁ। আচ্ছা বাজিস্টার সাব্বির জ্ঞান হারা ফেলেছিল? জি স্যার, জি নিস্তেজ হয়ে যায়। আচ্ছা নেওয়ার আগে একটু বলে, নিশ্চয়ই মাথা বাড়ি মারার পরে কি কোনো ধরনের ব্লিডিং হয়েছিল? জি স্যার। কি পরিমাণ ব্লিডিং হয়েছিল? ব্লিডিং বলতে স্যার হালকা টাইপের ব্লিডিং, কিন্তু স্যার মাথার পেছনে আঘাতে স্যার ও সেন্স হারা হয়ে যায়। আচ্ছা ব্লিডিং কি মাটিতে পড়ছিল, মেঝেতে পড়েছিল? না স্যার, এই হাতের দিক দিয়ে এইখানে। মেঝেতে একটু লাগে নাই? না স্যার, মেঝেতে দেখলে। আচ্ছা আপনি খেয়াল করেন নাই তাই? আমি স্যার মানে আমি স্যার এই আনএক্সপেক্টেড একটা জিনিস স্যার, আমিও স্যার হতবাক হয়ে যাই। স্বাভাবিক, খুবই স্বাভাবিক।
যে এটা কি হলো, এবং সে স্যার জ্ঞান হারায় ফেলে পড়ে। তখন ওই ইন্টারকমে ফোন করে যখন দুজনকে নিয়ে আসে সানবীর, ওরা তখন চলে আসে, আসার পরে ধরো নিচে নিয়ে যাও, আমরা আসতেছি, ওর হসপিটাল নিতে হবে, এরকম একটা ভাব করে। তারপর ওখান থেকে একটা একটা ছোট চাদরের মতো না কিসের মতো মাথার মধ্যে প্যাচ দিয়ে ধরে নিয়ে ওর লিফট দিয়ে মানে নিচে নেমে যে গাড়ির সাইডে, গাড়ির সাইড এইদিকে রাখে, লিফট দিয়ে সিঁড়ি দিয়ে নামার পরে যে সামনে একটু স্পেস, সাইডে গাড়ি, ওখানে স্যার রাখে। আচ্ছা, ওই লিফটে কে কে নামলো? ওই মেয়ে দুইটা, না স্যার, ওই লিফটে নামলো ওই দারোয়ান দুইটা আর সাব্বির। ওকে ধরে এভাবে করে একজন ধরে মাথার দিকে, আরেকজন ধরে কোমর আর পায়ের মধ্যেখানে অবস্থাতে ওকে ধরে তার লিফট দিয়ে নিচে চলে যায়। আচ্ছা, ওই মুহূর্তে নিচে নামা, যখন নিচে নামা নিচ্ছিল, জি স্যার, ওই মুহূর্তটাতে আপনি এবং সানভীর সাহেব এবং মেয়ে দুটা কোথায় ছিল? মেয়ে দুটা ছিল রুমের থেকে মেয়ে দুটাকে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে বলি চলো, এরকম হয়েছে, হসপিটাল যেতে হবে। ইটি করে মেয়েদেরকে নিয়ে একসঙ্গে ওর জিনিসপত্রগুলি নিয়ে, জিনিসপত্র বলতে ওর একটা ব্যাগ ছিল সানবীরের, ওই সবসময় সাথে থাকে, ওই ব্যাগটা নিয়ে আমরা একসঙ্গে নিচে চলে আসি। না, বাট ওই যখন লিফট, আপনাকে পরে লিফটে নামলেন? ওকে নামায় দেওয়ার পরে মানে সাব্বিরের সঙ্গে নেমেছিল নাকি? না, আমরা তার 2 থেকে 3 মিনিটের মধ্যে পরে নামেন? হ্যাঁ, আমরা পরে নিচে, আমরা লিফটের সামনে যে করাতে লিফট উপরে আসার পরে আমরা 4 জন একসঙ্গে লিফটের নিচে চলে যাই। এই 4 জন কে কে? ওই মেয়ে দুইটা আর আমি আর সানবীর। আচ্ছা আচ্ছা, গুড। তারপরে স্যার কি হয়, নিচে যা দেখি ওকে শোয়া রাখা, তো সানবীর মেয়ে দুটাকে নিয়ে বলে তোমরা গাড়িতে উঠো। কোন গাড়িতে? সানবীরের গাড়িতে। হ্যাঁ, এই আসো তোমরা গাড়িতে উঠো, আর কি উজ্জ্বল তুমি ওরে নিয়ে হসপিটাল নিয়ে যাও, তোমরা সাথে জয়নাথকে হসপিটাল নিয়ে যাও বলে সে গাড়ি স্টার্ট দিয়ে মেয়ে দুটাকে নিয়ে সে উঠে গাড়ি টান দিয়ে চলে যায়। ইন দ্য মিন টাইম আমি তো ওদেরকে বলি চলো আসো ধরো ও হসপিটাল নিয়ে যাই চলো। তখন একজন ড্রাইভার আমাকে বলে মামা ব্যাগ ডোর খুলে। এই কথা শোনার পরে আমার ভিতরে আটকে ওঠে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ব্যাগ ডোর খুলেন, চলো হসপিটাল নিয়ে মামা আপনি ব্যাগ ডোর খুলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়ে যে ওরা তখন ওই স্থান থেকে ধরে এইদিকে আনতে থাকে আমার গাড়ির দিকে। তখন আমি দৌড় দিয়ে যে মেইন গেটের কপাট খুলে এসে দেখি ওরা আনতেছে, আমি তখন গাড়িতে উঠে স্টার্ট দিয়ে গাড়ি টান দিয়ে স্যার বের হয়ে ডাইরেক্ট সানবীরের বাসা চলে যাই। আচ্ছা, এর মধ্যে একটু বলি যে আপনার ওই, তার মানে সোফার যেটা শুনতে পেলাম আপনার ঘটনার পরিপ্রেক্ষিতে, যে মানে সাব্বির মেইনলি, আচ্ছা এরপরে সাব্বির তো করতে মারা গিয়েছিল না বেঁচে ছিল আপনি যে জানেন না? না স্যার, ও তো নিস্তেজ হয়ে পড়ে আছে। পরবর্তী কখন জানতে পারলেন যে সে তার কি অবস্থা, কখন জানতে পারলেন? যখন স্যার আমি শামসুদ্দিনকে নিয়ে ওই গুলশান থানা থেকে পুলিশ নিয়ে ওখানে যাই, তখন দেখি সে পড়ে আছে এবং সে সম্ভবত স্যার তখনই মৃত। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি মানে ঘটনা সম্পর্কে যেটা একটা আইডিয়া করা গেল যে ওই দুজনের মধ্যকার, সাব্বির এবং সানবীরের মধ্যকার যে বিভিন্ন একটু টুকটাক ব্যবসায়িক যে একটু সমস্যা ছিল, জি, এবং ওই যে শারমিন নামে যে মেয়েটার বিষয়ে সমস্যা ছিল, জি জি, এই দুইটার পরিপ্রেক্ষিতে কথা কাটাকাটি এক পর্যায়ে, এবং ওর গাড়ি একটা ক্র্যাশ করে, গাড়িটার নাম হচ্ছে স্যার লেক্সাস দামি গাড়ি, লেক্সাস 4 ডোর গেট টু কার জিএস। আচ্ছা, এই ঝগড়ার এক পর্যায়ে যেহেতু দুজনেই আপনার মাত্র সেক্স করে আসছে এবং টায়ার্ড ছিল এবং দুজনেই আপনার ড্রাঙ্ক অবস্থা ছিল, ঝগড়ার এক পর্যায়ে সাব্বিরের মাথায় বোতল দিয়ে প্রথমে ধাক্কা দেয়, তো সাব্বির পড়ে গিয়ে মাদ্রাসা বলে, তখন সাব্বির বোতলে মাথা বাড়ি দেয়, সানবীর বাড়ি দেয় সাব্বিরের মাথায়, মাথার পেছনে। এরপরে সাব্বির পড়ে যায়, পড়ে গিয়ে রক্ত বেরোবে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। পরবর্তীতে গার্ড দুটো তাকে নিচে নামানো যায় এবং সাব্বির মারা যায়। তা এই ঘটনা সম্পর্কে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি দেখেছেন তো আপনি নিজে, তাই না? আমি পুরো ঘটনার সঙ্গে তো আপনি দেখেছেন। হ্যাঁ, আর আংশিক দেখেছিল ওই যে দুইটা কলগার্ল ছিল, তার মধ্যে যে ছিল সাব্বিরের সঙ্গে ওই মেয়েটা দেখেছে। বাথরুমে আসছিল, ওই মেয়েটা এসে দরজা যখন করে খোলে, এসি রুম তো স্যার দরজা আটকানো থাকে, যখন এমনি খুলে দেখতে পাই তখন সানবীর দরজার আওয়াজ করে ওইদিকে দেয়, ওইদিকে যাও, বোতলটা ওইখানে রেখে টেবিলের মধ্যে রেখে ও মেয়ে দুটাকে নিয়ে ওইদিকে যায়, এবং আমি যখন চিল্লান দিয়ে উঠি এই আল্লাহ এটা তুমি কি করলা, তখন ও নিজে যায় ইন্টারকমে ফোন করে ওদেরকে ডাক দিয়ে নিয়ে আসে
হসপিটাল যেতে হবে। আচ্ছা, পরবর্তীতে তার মানে আপনার ওই মেয়েদেরও তো সাবিকে দেখেছে যে সে পড়ে আসছে এখানে নিচে নামার পরে স্যার দেখে এবং ওই দারোয়ান দুজনও দেখে। হ্যাঁ। আচ্ছা, আর ওই যে এই যে মদের বোতলটা, জি স্যার, এবং একটা বলা একটা কাপড় যে পেঁচায় নিয়েছিল, ওই ওই কাপড়টা বোতল, এই দুটো জিনিস কোথায় গেল? জি স্যার, মদের বোতলটা ওই টেবিলের উপরেই ছিল। এরপর ওটা কি খুঁজে পাওয়া গেছিল? জি না স্যার, এই ব্যাপারে স্যার আমি 100% শিওর না স্যার। আর যে চাদরটা যে সাব্বিরের মাথায় পেঁচা নিয়ে ওই চাদরটা কোথায়? এই চাদরটা স্যার আমরা ওকে যখন নিচে নামায় নিয়ে রাখলো তখন স্যার আমরা দেখি ওখানে চাদরটা নাই। তাহলে পরবর্তীতে আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছিলাম যে এই হত্যাকাণ্ড একটা রহস্যজনক হত্যাকাণ্ড। জি। পেপার পত্রিকায় আসছিল। জি। এবং আপনি যেটা বললেন, সরি, আপনি যেটা বললেন, জি স্যার, এই ঘটনা তো আসল ঘটনা আমরা শুনতে পেলাম, যেহেতু আপনি একমাত্র চাক্ষুষ সামনে ছিলেন। জি স্যার। বা ঘটনাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাতে দেখেছি যে অন্যরকম লেখালেখি হয়েছে, যে অন্যরকম অন্যদিকে টার্ন করার একটা প্রচেষ্টা ছিল। জি স্যার। তা কি ধরনের টার্ন করানোর কি ধরনের ঘটনা সাজিয়ে প্রচেষ্টা ছিল এবং এই বিষয়ে কে কে ডাইরেক্টলি হেল্প করেছে আপনি একটু বলবেন? আপনার জানা আছে কিনা? আমার স্যার জানার মতে আমি এতটুকুই জানি যে আমি যখন ওর বাসায় গেলাম, ওই গাড়ি নিয়ে যখন ওদের কাছ থেকে বের হয়ে গেলাম, ওরা যখন বললো মামা ব্যাকডোর খুলেন, তার দুটার একজন, তখন আমি যখন ওদের বাসায় গেলাম, সানবিদের বাসায় গিয়ে দেখি যে ও চুপচাপ বসা, এবং ওকে আমি জিজ্ঞাসা করলাম এটা এখন কি হলো, কেমনি কি, এই যে দেখো তুমি যে ও মানে কে? সানবির। আচ্ছা, সানবিরে আমি যে বলি যে এরকম অবস্থা, কারণ আমার তো ওরা তো আমার সাথে ডাক্তারের কাছে নিব কি, ওরা তো এই কথা বলে, তো আমি তো এইভাবে করে ভয় পেয়ে আমি চলে আসছি। তখন আমার পরে আমি শামসুদ্দিন কাকারে ফোন করছি, তুমি শামসুদ্দিন কাকার বাসায় যাও এবং ওনাকে যে নিয়ে তুমি যা করার করো। তো ইন দ্য মিন টাইম আমি সঙ্গে সঙ্গে ওই গাড়ি নিয়ে, আমার ওই স্টার্টের ছোট গাড়িটা নিয়েই আমি চলে যাই শামসুদ্দিন ভাইয়ের বাসায়, এবং তাকে দেখি সে মোটামুটি তাকে খবর দেওয়া হয়েছে, এবং আমি তাকে ফোন করি, ফোন করার পর জি তুমি ওয়েট করো, আমি আসতেছি। ইন দ্য মিন টাইম সে নিচে আসে, তাকে নিয়ে আমি গুলশান থানায় যাই। গুলশান থানায় যাওয়ার পরে পুলিশদেরকে এই ঘটনাটা বলা হয় যে সে পড়ে গেছে। এই কথা বলার পরে পুলিশ সোর্স নিয়ে আমরা একসঙ্গে ড্রিম অ্যাপার্টমেন্টে যাই। যাওয়ার পরে দেখতে পাই সে যেখানে নিয়ে ফার্স্টে রাখা সেখান থেকে অন্য জায়গায় রাখা, কারণ তারা ধরে এনে আমার গাড়িতে উঠাইতে চেয়েছে, উঠাইতে পারে নাই। আমি বুদ্ধি খাটিয়ে বের হয়ে গেছি পর্যায়ে। তো পুলিশ সোর্স থেকে জিনিসগুলি গুছায় শামস ভাই বলে, এবং শামসুদ্দিন ভাই আমাকে তখন বলে তোমাকে তুমি টায়ার দেখাচ্ছে, তুমি চলে দাও, আমি জিনিসটা দেখতেছি। তারপর আমি আমার বাসায় চলে গেছি। আচ্ছা, এটা যে সে উপর থেকে পড়ে গেছে, এই জিনিসটাকে যে বললেন, এটা মেইনলি জিনিসটাকে সাজাবার পেছনে কে বলেছিল ঘটনা? এই জিনিসটা কে বলছিল? সানবির। এটা বলেছিল কাকে? শামসুদ্দিন ভাই। পরে শামসুদ্দিন পুলিশকে বলেছিল যে সে পড়ে গেছে। হ্যাঁ। সেই হিসেবে পুলিশকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে উজ্জ্বল স্যার, আমরা ঘটনার সম্পর্কে জানতে পারলাম। আপনি যেহেতু সরাসরি সামনে ছিলেন এবং আপনি খুব সাহসের সঙ্গে এই জিনিসগুলো খুব উৎফুল্লের সঙ্গে বলেছেন, আমরা আপনার সাহসিকতা অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ স্যার। এবং আমাদের এখানে যে বড় সাহেব আছেন এবং অন্যান্য যারা আছেন সবাই দেখলাম বেশ আপনার ব্যাপারে একটু আমাকে একটা বললেন যে আপনার পজিটিভ একটা ইয়ে আছে। জি স্যার। আপনার ক্যারেক্টারের মধ্যে একটা পজিটিভ একটা ইন্টেনশন আছে সত্যি কথা বলার। জি স্যার। তো হোপ আপনি আপনার এই যে সত্য জিনিসটাকে এর উপরে দৃঢ় থাকবেন বলে আমরা আশা রাখি। ইনশাআল্লাহ স্যার। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। তো স্যার আমি কি আজকে যেতে পারি স্যার?